হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা শুরু করব ক্লাস 10-এর ভৌতবিজ্ঞান বইয়ের 8.4 অধ্যায়টা পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। এই চ্যাপ্টার থেকে মাধ্যমিকে প্রায় 8 নম্বর থাকে, আর এই চ্যাপ্টারই স্টুডেন্টদের অনেক ভীতি থাকে, ভয় থাকে, কারণ এই চ্যাপ্টারে অনেক বিক্রিয়াগুলো থাকে, বিক্রিয়াগুলো দেখে অনেকে ভয় পায়। তো আমি তোমাদের আশ্বাস দিচ্ছি, যদি আমার ভিডিওগুলো তোমরা দেখো তাহলে এই চ্যাপ্টার থেকে সমস্ত রকম ডাউট ক্লিয়ার হয়ে যাবে। চলো তাহলে আমরা শুরু করছি। তো এই চ্যাপ্টার থেকে দেখো, এই চ্যাপ্টারে কয়েকটা গ্যাস আছে, যেমন অ্যামোনিয়া, প্রথমে হচ্ছে অ্যামোনিয়া, তারপরে হাইড্রোজেন সালফাইড, তারপরে নাইট্রোজেন। এই তিনটা গ্যাসের প্রত্যেকের পরীক্ষাগার প্রস্তুতি আছে। এই পরীক্ষাগার প্রস্তুতিগুলো আমাদের পড়তে হবে প্রথমে, তারপরে আমরা পড়ব নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড, এদের শিল্প প্রস্তুতি, মানে এদের শিল্পে কি করে তৈরি করা হয় সেটা আমরা জানবো আস্তে আস্তে। তো শুধুমাত্র অ্যামোনিয়া গ্যাসের যে পরীক্ষাগার প্রস্তুতি সেটা আমরা আজকে করব। পরবর্তী পার্টে অ্যামোনিয়া সম্পর্কে যাবতীয় যে প্রশ্নগুলো হয় সেখান থেকে ওগুলো ক্লিয়ার করব। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে হাইড্রোজেন সালফাইড গ্যাস এবং নাইট্রোজেন গ্যাস ধীরে ধীরে এগোবো। আমরা শুরু করব অ্যামোনিয়া। তো অ্যামোনিয়া সম্পর্কে বেসিক কিছু জিনিস আমাদের জানা দরকার, সেটা আগে জেনে নিচ্ছি যে অ্যামোনিয়া এর যে সংকেত, অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3 এবং অ্যামোনিয়ার যেটা আণবিক ভর, আমরা থার্ড নাম্বার যে চ্যাপ্টার রাসায়নিক গণনা, সেই রাসায়নিক গণনাতে অঙ্ক করার সময় কিন্তু আমাদের আণবিক ভর দরকার পড়েছিল, সেখানে আমরা আণবিক ভর করেছিলাম। আশা করি তোমরা সবাই শিখেছো। তো আণবিক ভর, অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে নাইট্রোজেনের যেমন 14 আর হাইড্রোজেনের 3, তার মানে 14 আর 3 17। তাহলে অ্যামোনিয়ার আণবিক ভরটা হচ্ছে 17। এর একটা বাষ্প ঘনত্ব আছে, যেমন আমরা এটাও পড়েছিলাম সেই চ্যাপ্টারেই, যে যদি আমরা আণবিক ভরকে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে বাষ্প ঘনত্ব পাওয়া যায়। তাহলে 17কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এর বাষ্প ঘনত্ব কত হবে? 8.5, তাই না? তাহলে অ্যামোনিয়ার সংকেত যদি NH3 হয় তাহলে অ্যামোনিয়ার একটা গঠন সংকেত আছে, সেই গঠন সংকেতটাও আমরা পড়েছিলাম। কোন চ্যাপ্টারে পড়েছিলাম বলো তো? আমরা পড়েছিলাম এর আয়নীয় যৌগ এবং সমযোজী যৌগ যে পড়েছিলাম চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারে ছিল, তাই কি না, গঠনগুলো। তাহলে গঠন কী হবে অ্যামোনিয়ার গঠন? অ্যামোনিয়ার গঠনটা হচ্ছে, এটা হচ্ছে টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয় হয়। কীরকম দেখতে হয়? এইভাবে। আর এর একটা লোন পেয়ার থাকে, নাইট্রোজেনের একটা লোন পেয়ার থাকে। গঠনটা তো এরকমই ছিল, তাই না? তো এটা হচ্ছে অ্যামোনিয়ার গঠন সংকেত। তো আরেকটু, অ্যামোনিয়া হচ্ছে একটা ভালো জারক পদার্থ, একটু মনে রাখবা। এটা হচ্ছে অ্যামোনিয়ার সাধারণ প্রস্তুতি, মানে অ্যামোনিয়াকে কীভাবে আমরা প্রস্তুত করতে পারবো, দেখি কীভাবে প্রস্তুত করা যায়। এই সাধারণ প্রস্তুতিটা পড়ে নিয়ে তারপরে পরীক্ষাগার প্রস্তুতিটা পড়বো। তো দেখো, সাধারণ প্রস্তুতি বলতে কীভাবে আমরা তৈরি করতে পারি। তো আমরা অ্যামোনিয়ার যে লবণগুলো আছে, যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। আমি লিখে দিচ্ছি অ্যামোনিয়াম ক্লোরাইড। অনেকে হয়তো জানো না, তো জেনে নেব। এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এই অ্যামোনিয়াম ক্লোরাইড সঙ্গে বলতে অ্যামোনিয়াম ক্লোরাইড মানে অ্যামোনিয়ার এই লবণটা নিতে পারো, কিংবা তুমি নিতে পারো অ্যামোনিয়াম সালফেট NH4SO4। এটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। তো এই দুটো লবণ তুমি, অ্যামোনিয়ার যে এই দুটো লবণের মধ্যে যে কোনো একটাকে তুমি নিতে পারো, ঠিক আছে? এই দুটোর মধ্যে আমরা যে কোনো একটাকে নেব, ঠিক আছে? এবং এদের সঙ্গে যদি আমরা নিতে হবে কি, ক্যালসিয়াম অক্সাইড, কিংবা ক্যালসিয়াম অক্সাইডটা কী বলে? পোড়া চুন বলে, তাই না? এটা আমরা পড়েছিলাম আগে, এটা হচ্ছে পোড়া চুন। ক্যালসিয়াম অক্সাইড নিতে পারো, কিংবা তুমি নিতে পারো NaOH নিতে পারো, মানে NaOH নিতে পারো। এটাকে বলে কি? সোডিয়াম হাইড্রো অক্সাইড। এটার নাম হচ্ছে সোডিয়াম হাইড্রো অক্সাইড, বা এর একটা নাম আছে কি, এটাকে আমরা কী নামে চিনি? কৌষ্টিক সোডা নামে আমরা চিনি। তাহলে আমরা এই দুটো নিলাম, দুটোর মধ্যে যে কোনো একটাকে নিব, এবং ক্যালসিয়াম অক্সাইড নিব। এই দুটোর মধ্যে একটাকে নেওয়ার পর হয় ক্যালসিয়াম অক্সাইড নিব, না তো NaOH নিব, নয়তো আমরা ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড নিতে পারি। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটার নাম হচ্ছে হাইড্রোক্সাইড। এর একটা নাম আছে কি, এটাকে আমরা কুলিচুন নামে চিনি। কুলিচুন। আসলে এই যে পোড়াচুনটা আছে, পোড়াচুনের মধ্যে যদি জল মিশিয়ে দাও তাহলে সেটা কুলিচুন হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে দুটো, এর মধ্যে দুটো নিয়েছি, মানে অ্যামোনিয়ার যে লবণ দুটো নিয়েছি, দুটোর মধ্যে যে কোনো একটাকে নেবা,
এবং এই তিনটা যে নিয়েছি, তিনটে, একটা ক্যালসিয়াম অক্সাইড, একটা NaOH, একটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই তিনটার মধ্যে আমরা যে কোনো একটাকে নেব, নিয়ে অ্যামোনিয়া তৈরি করব। এই তিনটার মধ্যে যদি নিয়ে যদি হিট করি, একটু যদি উত্তপ্ত করি, তাহলে উত্তপ্ত করলেই আমাদের অ্যামোনিয়া তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের সাধারণ প্রস্তুতি, বুঝতে পারলাম। আবার বলছি যে অ্যামোনিয়াম ক্লোরাইড না তো অ্যামোনিয়াম সালফেট, এই দুটো অ্যামোনিয়ার এই দুটো লবণের মধ্যে যে কোনো একটাকে নেব এবং ক্যালসিয়াম অক্সাইড, NaOH, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা KOH নেওয়া যায়, বা KOH এটাও নিতে পারো, সমস্যা নাই। তাহলে এই চারটার মধ্যে যে কোনো তুমি একটাকে নেবা, নিয়ে উত্তপ্ত যদি করো, তাহলে উত্তপ্ত করলেই অ্যামোনিয়া গ্যাসটা পেয়ে যাব, বুঝতে পারলাম। তাহলে এটা হচ্ছে সাধারণ প্রস্তুতি। দেখে নিচ্ছি যে অ্যামোনিয়া গ্যাসটা তৈরি হচ্ছে কী করে, ঠিক আছে। চলো, প্রথম বিক্রিয়া ধরে নাও আমি অ্যামোনিয়াম ক্লোরাইডটা নিলাম। কী নিলাম? অ্যামোনিয়াম ক্লোরাইড। মানে অ্যামোনিয়াম, দুটো লবণের মধ্যে আমি একটা লবণ নিলাম অ্যামোনিয়াম ক্লোরাইড, এবং নিচে যে 3 বা 4টে আমি যৌগ নিয়েছিলাম, তার মধ্যে তুমি একটা যে কোনো একটাকে নাও। ধরো আমি কী নিলাম? NaOH। তার মানে এই দুটো নিলেই, যদি এই দুটোকে আমরা উত্তপ্ত করি, যদি কী করি উত্তপ্ত, এটাকে বলে ডেল্টা সাইন, মানে এটাকে ত্রিভুজের মতো করে দেখালেই তুমি এটা ভাববা যে এটাকে হিট করা হচ্ছে, ঠিক আছে। তাহলে এই দুটোকে আমরা নিয়ে এটাকে আমরা কী করলাম? হিট করলাম। তাহলে হিট করলেই এখান থেকে অ্যামোনিয়া তৈরি হবে। দেখো এখানে কী লেখা আছে? NH4Cl। তোমাদের বোঝার সুবিধার্থে আমি বলছি, এটা একটু মনে রাখবা। NH4টা সবসময় প্লাস হয়, Clটা মাইনাস হয়, Na প্লাস হয়, OHটা মাইনাস হয়। সবসময় এই প্লাসটা মাইনাসের সঙ্গে যায়, আর এই প্লাসটা এই মাইনাসের সঙ্গে যায়। এবার ভাবো তুমি, এখানে এই প্লাসটা এই মাইনাসের সঙ্গে যদি যায়, Na আর Cl, তাই না? তাহলে এখানে কী তৈরি হচ্ছে? NaCl। যেটা তোমার সুবিধা বোঝার, যেটা আগে তৈরি মনে হচ্ছে, যেটা আগে তোমার মনে হচ্ছে যেটা তৈরি হতে পারে, তোমরা আগে লিখে নাও। ওটা লিখে নিলাম। Na প্লাসের সঙ্গে কি Cl মাইনাসটা বেরিয়ে কী তৈরি করছে? সোডিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে একটা লবণ, তাই না? এবার দেখো এখানে এই প্লাসের সঙ্গে এই মাইনাস যেতে পারে, কিন্তু এখানে আমি আগে বলেছি যে এখানে তোমার অ্যামোনিয়া তৈরি হবে। তাহলে অ্যামোনিয়ার সংকেত কী জানি আমরা? NH3, তাই না? এখানে NH4 আছে, তার মানে একটা হাইড্রোজেন বেশি আছে। তাহলে এখান থেকে NH3টাকে আলাদা করে নাও। তাহলে আমাদের তৈরি হলো কি? অ্যামোনিয়া তৈরি হয়ে গেলো। অ্যামোনিয়াটা গ্যাসের জন্য এটা একটা অ্যারো চিহ্নতে দেখাতে হয়, যাতে গ্যাসটা উপরে উঠে যাচ্ছে এরকম দেখানোর জন্য। তাহলে এখান থেকে দেখো NH4-এর জায়গায় NH4 থেকে আমরা NH3 লিখে নিলাম। পড়ে থাকলো এখানে একটা H, তাই না? এখানে একটা H, আর এখানে পড়ে থাকলো OH। তাহলে এখানে H প্লাস আর এখানকার OH মাইনাস, এই দুটো মিলে তৈরি হবে, দেখো হাইড্রোজেন দুটো, অক্সিজেন একটা, তার মানে এখানে তৈরি হবে কি? জল, তাই না? কি তৈরি হচ্ছে? জল। দেখো তাহলে আমরা এই বিক্রিয়া থেকে কি পেলাম? অ্যামোনিয়া পেলাম। তাহলে ওই বিক্রিয়া থেকে যদি উত্তপ্ত করি, কি বলে, তাহলে আমরা এই বিক্রিয়া থেকে কি পাচ্ছি? অ্যামোনিয়া গ্যাস পাচ্ছি। আরেকটা বিক্রিয়া দেখে নিচ্ছি, 2 নাম্বার বিক্রিয়া হিসাবে দেখাতে পারি। দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড নিয়েছিলাম, এবার আমরা কী নেব? অ্যামোনিয়াম সালফেট। এবার অ্যামোনিয়াম সালফেটটা নিয়ে দেখছি একবার। অ্যামোনিয়াম সালফেটের সঙ্গে আমরা কী মেশাবো? NaOH নিয়েছিলাম, তাহলে এখানে তুমি NaOH নিতে পারো, নিয়ে দেখো হচ্ছে কিনা, কীরকম হচ্ছে, অ্যামোনিয়া তৈরি হচ্ছে কিনা। অবশ্যই অ্যামোনিয়া তৈরি হবে, কেন হবে না। এবার এটাকে হিট করি। তো হিট করলাম, হিট করে দেখো, আমি আগে বললাম তোমাকে একটু বুঝে নাও, প্লাস মাইনাসটা একটু তোমার মানে বোঝার সুবিধার্থে তুমি লিখতে পারো নিজে থেকে, বোঝার জন্য আর কি। এটা প্লাস হয়, SO4টা মাইনাস হয়, এটা প্লাস হয়, এটা মাইনাস হয়। সবসময় Na কী হবে? প্লাসটা কিসের সঙ্গে যাবে? মাইনাসের সঙ্গে যাবে। তাহলে Na কী হয়? SO4। কিন্তু এখানে NaSO4 হবে না, কারণ এখানে যোজ্যতার ব্যাপার আছে। একটু মাথায় রাখো, Na সবসময় না, Na যোজ্যতা সবসময় 1 হয়। সোডিয়ামের যোজ্যতা কত? 1 হয়, কারণ ওটা গ্রুপ নাম্বার 1-এর মৌল। তোমরা জানো পরের শ্রেণী 8.1 তোমরা পরের শ্রেণী পড়েছিলা যে গ্রুপ নাম্বার 1-এর মৌল হচ্ছে সোডিয়াম, তো সোডিয়াম যোজ্যতা হচ্ছে 1। এবার সালফেট SO4 হচ্ছে সবসময় 2- হয়, এটা কিন্তু মূলক, এটা মাথায় রাখবে। SO4 হচ্ছে একটা মূলক। তাহলে এর যোজ্যতা উপরে 2- আছে, এর যোজ্যতা হচ্ছে 2। বোঝা গেল? তাহলে সোডিয়ামের যোজ্যতা 1 এবং সালফেট মূলকের যোজ্যতা কত? 2। সবসময় যখন এরা একটা যৌগ তৈরি করছে, তখন কি হয়, মানে এর যোজ্যতা A ব্যবহার করে, মানে সালফেট মূলকের যোজ্যতা কে ব্যবহার করবে? সোডিয়াম। আর সালফেট মূলক যোজ্যতা ব্যবহার করবে কার? সোডিয়ামের। তার মানে এর যোজ্যতা, সোডিয়ামের যোজ্যতা A ব্যবহার করবে, এর যোজ্যতা A ব্যবহার করবে। তাহলে এর যোজ্যতা কত? 2। তাহলে কে ব্যবহার করবে? সোডিয়াম। তাহলে এর নিচে আমরা দেব 2। বোঝা গেল? আর সালফেট মূলক কার যোজ্যতা ব্যবহার করবে? সোডিয়ামের। বোঝা গেল? আর SO4 এই সোডিয়ামের যোজ্যতা ব্যবহার করবে 1। তাহলে এখানে আমরা 1 লিখবো, ব্র্যাকেট দিয়ে 1। যদি 2 থাকতো 2 লিখতাম, 3 থাকলে 3 লিখতাম। যেহেতু 1 আছে, 1 না লিখলেও চলবে। তাহলে আমরা শুধুমাত্র এখানে NaSO4 লিখবো। বোঝা গেল? NaSO4 হলো। এরপর দেখো, আমি বলছিলাম এখান থেকে কিন্তু অ্যামোনিয়া তৈরি হচ্ছে, NH4 আছে, তাহলে এখান থেকে কী তৈরি হবে? অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়া তৈরি হলো, প্লাস, তো এখান থেকে একটা H, এখান থেকে একটা OH, এই দুটো মিলে কী তৈরি হবে? এখান থেকে জল।
বোঝা গেল। এবার দেখো ব্যালেন্সটা কিন্তু হয়নি। ব্যালেন্সটা হয়নি কেন? এখানে দেখো সোডিয়াম কিন্তু একটা আছে, এখানে সোডিয়াম কিন্তু দুটো আছে। তাহলে আমাকে ব্যালেন্স করার জন্য তোমরা তো শিখেছো ব্যালেন্স, তাই না? তোমরা আগে ব্যালেন্স শিখেছো। তাহলে এখানে দুটো আছে, তাহলে সামনে এখানে 2 দিয়ে দিলাম, তা দুটো Na হয়ে গেল। তো সোডিয়াম দুটো হয়ে গেল, কিন্তু দুটো সোডিয়াম দুটো হলো, কিন্তু এখানে হাইড্রোজেন কটা হচ্ছে? দুটো হাইড্রোজেন। এখানে দেখো 4 2 8, তার মানে এখানে 8টা, এখানে দুটো, তাহলে 8 আর 2 10, তাহলে এখানে আমাকে 10 করতে হবে, তাই না? এখানে সামনে যদি আমি 2 দিয়ে দিই, দেখো 3 2 6, আর এখানে যদি সামনে 2 দিই, 2 2 4, তাহলে হাইড্রোজেন 2 2 4, আর হাইড্রোজেন এখানে 3 2 6, 6 আর 4 10। দেখো নাইট্রোজেন কটা আছে এখানে? দুইটা। এখানে দেখো নাইট্রোজেন N দুটো আছে, তার মানে নাইট্রোজেনটা মিলে গেছে। এবার দেখো অক্সিজেন, দেখো কটা আছে এখানে? দুটো অক্সিজেন, এখানে দেখো দুটো অক্সিজেন, এই যে দুটো অক্সিজেন। বোঝা গেল? তাহলে ব্যালেন্সটা আমাদের মিলে গেছে। তো এইভাবে আমাদের বিক্রিয়াটা করতে হয়। দেখো অ্যামোনিয়া তৈরি হলো। তাহলে এই যে সাধারণ প্রস্তুতি বললাম আমরা, তো দুটো বিক্রিয়া দেখে নিলাম। এরকম আরও বিক্রিয়া তুমি করতে পারো, তো অতগুলো দরকার নেই, মনে রাখার জন্য, একটু বোঝার জন্য আমি দুটো বিক্রিয়া দেখালাম। এটা হচ্ছে আমাদের সাধারণ প্রস্তুতি ছিল, তাই না? এবার আমরা পড়বো পরীক্ষাগার প্রস্তুতি। তাহলে অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতি পড়বো। তাহলে আমরা পড়বো অ্যামোনিয়া পরীক্ষাগার প্রস্তুতি। এবার দেখো অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতি করার সময় যে যে পয়েন্টগুলো লিখবো, সেই পয়েন্টগুলো অবশ্যই তোমরা মনে রাখবা। তোমরা কিন্তু আমি যেগুলো লিখবো সেটা খাতায় নোট করে রাখতে পারো। যে পয়েন্টগুলো আমরা লিখছি, দেখো প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে এরপরে যে হাইড্রোজেন সালফাইড গ্যাস পড়বো, তারপরে নাইট্রোজেন গ্যাস পড়বো, তাদের ক্ষেত্রে কিন্তু একই রকম পয়েন্ট হবে। বুঝতে পারলা? তো ধাঁচটা কিন্তু একই রকমের, সবগুলো গ্যাসেরই ধাঁচগুলো একই রকম। তো এটা একটু ভালো করে দেখে নেবা। তো প্রথমে অ্যামোনিয়া যেহেতু প্রস্তুতি করব, সেই কারণে যে যে যৌগগুলো আমার প্রথমে দরকার সেগুলো আগে লিখতে হবে। তার জন্য আমরা এখানে লিখবো যে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। তো প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য বলতে আমরা কী কী নেব অ্যামোনিয়া তৈরি করতে। এবার দেখো উপরে আমি কিন্তু সাধারণ প্রস্তুতির সময় লিখলাম, যেমন অ্যামোনিয়া দুটো লবণ, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম সালফেট, এই দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারো। কিন্তু দেখো আমাদের বইতে যেটা আছে আমরা সেটাই করছি। বইতে কী দেওয়া আছে? অ্যামোনিয়াম ক্লোরাইড। তো এটা নেব 1 নম্বর হিসাবে, ঠিক আছে? 1 নম্বর হিসাবে অ্যামোনিয়াম ক্লোরাইড নেব। এবং 2 নম্বর, নিচে যে আরও 4টা যৌগ লিখলাম, সেই যৌগের মধ্যে যে কোনো একটা তুমি নিয়ে করতে পারো, কিন্তু বইতে যেহেতু ক্যালসিয়াম অক্সাইড আছে, তো আমরা ক্যালসিয়াম অক্সাইডই নেব। বোঝা গেল কথাটা? কিন্তু নেওয়ার সময় একটু মনে রাখবা, ক্যালসিয়াম অক্সাইডটা এটা কিন্তু 3 ভাগ নিতে হয়। এটা 3 ভাগ নিতে হয়, এটা হচ্ছে 1 ভাগ নিতে হয়। 1 ভাগ, এটা হচ্ছে 3 ভাগ। তাহলে এটা আমরা পরে দেখবো আর কি, তো একটু মনে করে দিলাম। তো সবসময় নেওয়ার সময় আমরা ক্যালসিয়াম অক্সাইডটা 3 ভাগ নেব, এটা হচ্ছে 1 ভাগ নেব। আচ্ছা, এরপরে আমাদের লিখতে হবে রাসায়নিক সমীকরণ। আচ্ছা, রাসায়নিক সমীকরণ, এরপরে আমরা কি লিখছি? রাসায়নিক সমীকরণ। জিনিসটা কি? রাসায়নিক সমীকরণটা হচ্ছে, আমরা দেখো এই দুটোকে আমরা কি করব? হিট করে এটাকে মিশিয়ে হিট করব, তাহলে অ্যামোনিয়া তৈরি হবে। তো যেটা ঘটলো সেটা আমরা একটা বিক্রিয়ার মাধ্যমে দেখাচ্ছি, সেটাই দেখাবো। সেটাকে আমরা কি বলছি? রাসায়নিক সমীকরণ। দেখো প্রথমে কি আছে? অ্যামোনিয়াম ক্লোরাইড, এর সঙ্গে কি নিয়েছি? ক্যালসিয়াম অক্সাইড। এটাকে কিন্তু হিট করতে হবে। বোঝা গেল? তো এটাকে আমরা কি করলাম? উত্তপ্ত করলাম। এটা কিন্তু হিটের চিহ্ন, হ্যাঁ, এভাবে দিতে হয়, মানে ত্রিভুজের মতো চিহ্নটা, ডেল্টা সাইন। তো এবার অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম অক্সাইডকে যদি আমরা হিট করি, তাহলে যেটা উৎপন্ন হয় একটু আগে দেখলাম। এটাকে ভাবো, একটু মনে রাখার জন্য, মানে বোঝার জন্য, মানে বোঝার সুবিধার্থে NH4 ভাবো, এটাকে মাইনাস ভাবো। সবসময় কিন্তু Cl মাইনাসটা মাইনাস হয়, NH4টা প্লাস হয়। ক্যালসিয়ামটা এখানে 2 প্লাস হয়, তো মনে রাখো 2 প্লাস, এটা হচ্ছে ধরো প্লাস ভাবো, এটাকে মাইনাস ভাবো, প্লাস মাইনাসের মতো করে ভাবো। এবার ক্যালসিয়ামটা কার সঙ্গে যাবে? প্লাস, এটা মাইনাস, তাহলে কার সঙ্গে যাবে? CaCl। কিন্তু CaCl হবে না। কেন হবে না? এখানে হবে CaCl2। কেন হচ্ছে দেখো, একটু আগে দেখালাম যোজ্যতা অনুযায়ী এরা যুক্ত হচ্ছে। ক্যালসিয়ামের যোজ্যতা হচ্ছে 2, ক্লোরিনের যোজ্যতা হচ্ছে 1। এবার কীভাবে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 20। ইলেকট্রন বিন্যাস যদি করো 2,8,8,2, তাহলে দেখো লাস্ট কক্ষে কটা ইলেকট্রন আছে? ক্যালসিয়ামের লাস্ট কক্ষে 2টা ইলেকট্রন। প্রত্যেকটা মৌল চাই কি, যে তাদের লাস্ট কক্ষটা যাতে 8টা ইলেকট্রন হয়। তাহলে এও চাইবে আর লাস্ট কক্ষটা 8টা ইলেকট্রন হোক। এর কাছে দুটো অপশান আছে। কি অপশান? একটা হচ্ছে যদি এই দুটো ইলেকট্রন কাউকে দিয়ে দেয়, মানে ইলেকট্রন দুটো ছেড়ে দেয়, তাহলে লাস্ট কক্ষ কোনটা হবে? লাস্ট কক্ষ হচ্ছে এটা, তাই না? এবার এটা যদি লাস্ট কক্ষ হয়, তাহলে লাস্ট কক্ষ 8টা হচ্ছে, এটাও হতে পারে। কিন্তু আরেকটা অপশান কি,
কারো কাছ থেকে 6টা ইলেকট্রন নিতে পারে। 6টা ইলেকট্রন নিলে 8টা হবে। এবার 6টা ইলেকট্রন যদি নিলে 8টা হয়ে যাচ্ছে, তাহলে লাস্ট কক্ষে 8টা হচ্ছে। এবার এর কাছে যে দুটো অপশান আছে, দুটো অপশানের মধ্যে সহজ কোনটা? সহজ হচ্ছে দুটো ইলেকট্রন ছেড়ে দেওয়া। বুঝতে পারলা? দুটো ইলেকট্রন ছেড়ে দেওয়া যেহেতু সহজ, সেখানে এ কী করবে? দুটো ইলেকট্রন ছেড়ে দেবে। তাহলে দুটো ইলেকট্রন যেহেতু ছেড়ে দিচ্ছে, তার জন্য ক্যালসিয়ামের যোদ্ধা হচ্ছে 2। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো ক্লোরিনের যোদ্ধা কেন 1? সেমভাবে করবো আমরা। ক্লোরিন কত নম্বরে আছে? 17। পরমাণু ক্রমাঙ্ক কত? 17। তাহলে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস যদি করা হয় 2, 8, 7, 17। দেখো 8, 2, 10, 8, 7, 17। এবার এরও কাছে দুটো উপায় আছে লাস্ট কক্ষে 8টা ইলেকট্রন পূরণ করার জন্য। কি দুটো উপায়? হয় 7টা ইলেকট্রন কাউকে দিয়ে দিবে, ছেড়ে দেবে 7টা ইলেকট্রন, তাহলে লাস্ট কক্ষ হবে কোনটা? এটা লাস্ট কক্ষে 8টা, তাই না? আরেকটা উপায় কি? এ যদি কারো কাছ থেকে একটা ইলেকট্রন নিতে পারে, যদি একটা ইলেকট্রন নেয় তাহলে 7 আর 1 যোগ করলে 8, লাস্ট কক্ষ হচ্ছে এটা, লাস্ট কক্ষে 8টা হচ্ছে। দুটো উপায়। এর কাছে সহজ উপায় কোনটা? সহজ উপায় হচ্ছে 7টা ছেড়ে দেওয়ার থেকে একটা নেওয়াটা বেশি সহজ। সেই কারণে এ কী করবে? একটা ইলেকট্রন নেবে। বোঝা গেল? তাহলে একটা ইলেকট্রন যদি নেয়, সেই কারণে ক্লোরিন যোদ্ধা হচ্ছে 1। তো এবার দেখো, একটু আগে বললাম তোমাদের যে ক্যালসিয়াম এরা যখন যৌগ তৈরি করে, তখন এরা কিন্তু যোদ্ধাগুলো কী করে? এর যোদ্ধা ক্যালসিয়াম কী করবে? ক্যালসিয়াম ক্লোরিন যোদ্ধা ব্যবহার করবে, আর ক্লোরিন কী করবে? ক্যালসিয়াম যোদ্ধা ব্যবহার করবে, তাই না? তাহলে ক্যালসিয়াম যোদ্ধা, এখানে ক্যালসিয়াম যোদ্ধা 2, ক্লোরিন যোদ্ধা 1। তাহলে দেখো ক্যালসিয়াম ব্যবহার করবে ক্লোরিনের যোদ্ধা, তাহলে এখানে কী লিখবো? 1, ক্লোরিন যোদ্ধা কারণ 1। এবার ক্লোরিন দেখো, ক্লোরিন ব্যবহার করবে ক্যালসিয়ামের যোদ্ধা, ক্যালসিয়াম কত? 2, তাহলে এখানে কী লিখবো? 2। তো আমরা 1টাকে লিখি না, সেই জন্য CaCl2। আশা করি বুঝতে পারলাম। এভাবে যৌগটা তৈরি হচ্ছে। তারপরে দেখো এখানে কি হলো? ক্যালসিয়াম ক্লোরাইড, মানে এটা হয়ে গেল। এখান থেকে এই জায়গাটা থেকে ভাবো, এখানে কিন্তু একটা অ্যামোনিয়া তৈরি হচ্ছে, তাই না? প্রত্যেকটার ক্ষেত্রে এখানে অ্যামোনিয়া তৈরি হচ্ছিল, তাহলে এটা হলো আমাদের অ্যামোনিয়া হলো। এবার এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা অক্সিজেন। এবার যখনই হাইড্রোজেন অক্সিজেন থাকবে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু জল তৈরি হয়, তাহলে আমরা কী লিখবো? জল। এবার দেখো ব্যালেন্সটা কিন্তু হয়নি। কেন হয়নি? দেখো এখানে ক্লোরিন কটা আছে? 2টা। এখানে ক্লোরিন কিন্তু 1টা। তাহলে আমাকে কী করতে হবে? 2টা করতে হবে। তাহলে সামনে আমরা কী করছি? 2 দিয়ে দিচ্ছি। বোঝা গেল? সামনে 2 দিলে ক্লোরিন 2টো হয়ে গেল, কিন্তু নাইট্রোজেনও তো 2টো হয়ে গেল, তাই না? তাহলে সামনে এখানে 2 করতে হবে, নাইট্রোজেন হলো 2টো। এবার হাইড্রোজেন মিলাও। হাইড্রোজেন কটা আছে? 4টা। 4, 2, 8। এদিকে 8টা হাইড্রোজেন, এখানে কোথাও আছে? নাই। এদিকে দেখো 8টা হাইড্রোজেন মিলাও। এখানে দেখো 3, 2, 6, 6টা হাইড্রোজেন, আর এখানে 2টো, তার মানে 6, 2, 8, 8টা হাইড্রোজেন মিলে গেছে। এবার ক্লোরিনটা মিললো। ক্যালসিয়ামটা দেখো, ক্যালসিয়াম এখানে একটাই, এখানে ক্যালসিয়াম একটাই। এখানে অক্সিজেন কটা? একটা। এখানে অক্সিজেন একটাই। আশা করি বুঝতে পারলা, মিলে গেছে ব্যালেন্সটা। তাহলে এইভাবে আমাদের রাসায়নিক সমীকরণটা লিখতে হবে। এখানে অ্যামোনিয়ার এখানে চিহ্নটা, অ্যারো চিহ্নটা দিয়ে দিবা, যে অ্যামোনিয়া একটা গ্যাস যেহেতু। আচ্ছা, পরবর্তী পয়েন্ট আমাদের যেটা প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য লিখলাম, যেটা দরকার। রাসায়নিক সমীকরণটা লিখলাম, কিভাবে বিক্রিয়াটা হলো। এরপরে যেটা আমাদের লিখতে হবে নীতি। আমাদের লিখতে হবে কি? নীতি। নীতি আবার জিনিসটা কি? একদমই সহজ জিনিস, বুঝতে পারলে একদম সহজ। নীতি কি? নীতি হচ্ছে কি, তুমি যে যৌগ দুটো নিয়েছো, নেওয়ার পর তাদেরকে উত্তপ্ত করার পর যেগুলো উৎপন্ন হলো, সেটা শুধু লিখে দেওয়াটাকেই আমরা বলছি নীতি। সেটাই, যে যৌগটা এখানে নিয়েছি কি উৎপন্ন হলো, সেটা আমরা বাংলাতে লিখে দেবো, সেটাই হলো আমাদের নীতি। কীরকমভাবে লিখবো দেখো, এখানে আমি একটু আগে বললাম যে এটা কিন্তু 3 ভাগ নিয়েছিলাম, এটা 1 ভাগ নিয়েছিলাম। এটা লিখবা, কী লিখবো? যে 3:1 অনুপাতে 3:1 অনুপাতে অ্যামোনিয়াম ক্লোরাইড, না 3:1 অনুপাতে ক্যালসিয়াম, যেহেতু ক্যালসিয়াম অক্সাইডটা 3 ভাগ নিয়েছো, তাহলে এটা আগে সামনে লিখতে হবে। এটা 3 লিখেছো সামনে, তো তাহলে ক্যালসিয়াম অক্সাইডটাকে 3 সামনে লিখতে হবে। তাহলে 3:1 অনুপাতে ক্যালসিয়াম অক্সাইড 3:1 অনুপাতে ক্যালসিয়াম অক্সাইড ও অ্যামোনিয়াম ক্লোরাইড 3:1 অনুপাতে ক্যালসিয়াম অক্সাইড ও অ্যামোনিয়াম ক্লোরাইড কে নিয়ে উত্তপ্ত করলে, যেহেতু দেখো উত্তপ্ত করেছি, হিট করেছি, উত্তপ্ত করলে কী পাওয়া যায় দেখো তো? ক্যালসিয়াম ক্লোরাইড, যেটা পাওয়া যায়, মানে তুমি এই বিক্রিয়ার মধ্যে যা করলা সেটা এখানে লিখতে হবে, যা পেলা সেটা লিখতে হবে। তাহলে আমরা কী করলাম? 3:1 অনুপাতে ক্যালসিয়াম অক্সাইড ও অ্যামোনিয়াম ক্লোরাইড নিয়েছিলাম, তাকে উত্তপ্ত করেছিলাম, করার পর কী উৎপন্ন হয়েছে? ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে কী লিখবো? উত্তপ্ত করলে ক্যালসিয়াম ক্লোরাইড
ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইডের সঙ্গেটা লিখে দিতে পারো, ক্যালসিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম ক্লোরাইড আর কি অ্যামোনিয়া আর জল, ক্যালসিয়াম ক্লোরাইড আর কি তৈরি হয়েছিল অ্যামোনিয়া, অ্যামোনিয়া ও অ্যামোনিয়ার সংকেতটা ওখানে লিখে দিতে পারো NH3 ও জল, জলের সংকেতটাও লিখে দিতে পারো জল তৈরি হয়। বুঝতে পারলাম? তাহলে আমরা কি লিখলাম 30:1 অনুপাতে ক্যালসিয়াম অক্সাইড। আচ্ছা, ক্যালসিয়াম অক্সাইডের এখানে ব্যাকেটে এই ক্যালসিয়াম অক্সাইডের সংকেতটা লিখে দিতে পারো, সমস্যা নেই। তারপরে অ্যামোনিয়াম ক্লোরাইডের এখানেও তুমি ব্যাকেটে সংকেতটা লিখে দেবা, তাহলে হবে। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম যে যেটা এখানে বিক্রিয়াটা ছিল সেখানে নীতি হিসাবে লিখলাম। নীতি কিন্তু এভাবে লিখতে হয়, যেটা তুমি সমীকরণটাতে তুমি যা যা করলা সেটাই এখানে শুধু লিখে দিতে হবে বাংলাতে। এটা হলো নীতি। আশা করি বুঝতে পারলা। এরপরে পয়েন্টটা দেখো, এরপরে পয়েন্টটা আমরা লিখবো শর্ত। দেখো এরপরে পয়েন্টটা হচ্ছে কি শর্ত। তাহলে শর্ততে কী লিখতে হবে, দেখো শর্ত কিন্তু মাথা রাখবা, শর্ত হচ্ছে নীতি যেটা লিখলাম নীতির মধ্যে তুমি এক্সট্রা এখানে কিছু দিয়েছো নাকি, এক্সট্রা কিছু করেছো নাকি, সেটাই কিন্তু শর্ত। আচ্ছা, শর্তর জন্য আমি তোমাকে বলি, একটু মনে রাখবা শর্ত কী করে লিখতে হয়, শর্ত জিনিসগুলো কী লিখতে হয়। এই বিক্রিয়াতে তুমি কি বাইরে থেকে কোনো অনুঘটক মিশিয়েছো? যদি অনুঘটক মিশিয়ে থাকো তাহলে শর্ত হিসাবে তোমাকে এই অনুঘটকের ব্যাপারটা এখানে লিখতে হবে। বুঝলা কথাটা? কী লিখবো, ধরো এখানে যদি কোনো অনুঘটক মিশে থাকে তাহলে আমরা শর্ত হিসাবে কী লিখতাম যে এই অনুঘটকের উপস্থিতিতে অ্যামোনিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম অক্সাইডকে উত্তপ্ত করলে এটা কী বলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। বা এভাবে লিখতে মানে এটা লিখতে পারো, কিংবা তুমি লিখতে পারো যে শর্ততে লিখতে পারো যে অ্যামোনিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণে এই অনুঘটকটা ব্যবহার করা হয়েছিল, এটাও লিখতে পারো শর্ত হিসাবে। বুঝতে পারলা? শর্ত হিসাবে কী কী জিনিসগুলো থাকলে তুমি শর্ত হিসাবে লিখবা। দেখো লিখবো কী কী। এক নাম্বার যদি অনুঘটক থাকে, কোনো অনুঘটক তুমি মিশে সেই হিসাবে তুমি শর্তের মধ্যে লিখবা। যদি ধরো উষ্ণতা আছে, যদি উষ্ণতা থাকে, তুমি যদি হিট করে থাকো, উষ্ণতা দিয়ে থাকো, কত ডিগ্রি উষ্ণতা দিয়েছো সেটা কিন্তু এখানে শর্ত হিসাবে লিখতে হবে। যদি উষ্ণতার মানটা দেওয়া না থাকে তাহলে লেখার দরকার নাই, শুধু লিখবা যে আমরা এত ডিগ্রি কী বলে আমরা লিখবো শুধু যে আমরা উত্তপ্ত করেছি বা গরম করেছি বা তাপমাত্রা দিয়েছি, এটা লিখলেই হবে। বুঝতে পারলা? যদি উষ্ণতা থাকে। এবার 3 নাম্বার অনুঘটক উষ্ণতা, যদি উদ্দীপক থাকে, কোনো বাইরে থেকে তুমি কোনো উদ্দীপক দিয়েছিলা, তা সেক্ষেত্রেও তোমাকে উদ্দীপকটা শর্তের মধ্যে লিখতে হবে। বোঝা গেল? আচ্ছা, এখানে লিখছি। হ্যাঁ, 4 নম্বরটা যদি কোনো অনুঘটকীয় বিষ যদি দেওয়া থাকে, যদি দাও বিক্রিয়ার মধ্যে, তাহলে কিন্তু শর্ত হিসাবে লিখতে হবে। এবার তুমি বলো তো এই 4টার মধ্যে কিছু আমি কি দিয়েছি, অনুঘটক দিয়েছি এর মধ্যে? না, অনুঘটক বাইরে থেকে কোনো অনুঘটক দেওয়া হয়নি। তুমি কি উদ্দীপক দিয়েছো? কোনো বাইরে থেকে কোনো উদ্দীপক দেওয়া হয়নি। কিন্তু দেখো উষ্ণতা কিন্তু দিয়েছো, দেখো এখানে হিট করেছো, উষ্ণতা দিয়েছো না? তাহলে এই উষ্ণতাই আমাদেরকে শর্ত হিসাবে লিখতে হবে। অনুঘটকীয় বিষ তো আমরা দিইনি, তার মানে আমাদের শর্ত হিসাবে এই উষ্ণতা লিখতে হবে। আশা করি বুঝতে পারলা। শর্তটা কি? শর্তটা হচ্ছে কি বাইরে থেকে কিছু এক্সট্রা কিছু দিয়েছো নাকি। ও আরেকটা জিনিস, যদি চাপ দেওয়া থাকতো 5 নম্বর হিসাবে লিখতে পারো যে চাপ, যদি চাপও দাও, ধরো 2 ATM, 5 ATM, 10 ATM, 15 ATM, যে চাপটা যদি দিয়ে থাকো সেটা আমাদের শর্ত হিসাবে লিখতে হবে। তাহলে এখানে আমরা কি শর্ত হিসাবে কি ব্যবহার করেছি? শর্ত হিসাবে বলতে আমরা কি ব্যবহার করব এখানে? শর্ততে কি লিখবো? শর্ততে লিখবো যে আমরা উষ্ণতা প্রয়োগ করেছি, তাই না? এখানে আমরা কি দিয়েছি? তাপ দিয়েছি। তাহলে আমরা লিখবো এখানে যে অ্যামোনিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম অক্সাইডকে উত্তপ্ত করলে অ্যামোনিয়া গ্যাস পাওয়া যায়। তার মানে শর্ত হচ্ছে এই উত্তপ্ত করা। বুঝতে পারলা? শর্তটা আমরা এখানে লিখে নিলাম। আচ্ছা, শর্তকরণ, শুষ্ককরণ। আচ্ছা, এরপরে শুষ্ককরণ জিনিসটা কি? শুষ্ককরণ হচ্ছে কি, দেখো একটু আগে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড এবং CaO এর বিক্রিয়াতে কি পেয়েছিলাম? ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড পেয়েছিলাম, আর কি পেয়েছিলাম? অ্যামোনিয়া পেয়েছিলাম, আর জল পেয়েছিলাম। দেখো জল যে পেয়েছি তার মানে জল আছে বলে তো ওটা ভেজা আছে, তাহলে ওটাকে আমাকে শুষ্ক করতে হবে। ওই অ্যামোনিয়াটাকে আমাকে কী করতে হবে? শুষ্ক। আসলে জল বলতে জল নেই, জলীয় বাষ্পটা আছে। অ্যামোনিয়াটা নিজে তো একটা গ্যাস, এবং সঙ্গে কী আছে? অ্যামোনিয়ার সঙ্গে জলীয় বাষ্প। এবার এই জলীয় বাষ্পটাকে আমাকে কী করতে হবে? ওখান থেকে তাড়াতে হবে।
ওখান থেকে কী করতে হবে, অপসারিত করতে হবে। সেই কারণে সেটাকে আমাকে শুষ্ক করতে হবে, মানে জলটাকে ওখান থেকে তাড়াতে হবে। সেই জন্য আমি কী লিখেছি, শুষ্ককরণ। তাহলে শুষ্ককরণ কী করে করা যাবে? এবার আমরা কী করব, যে অ্যামোনিয়াটা তৈরি হয়েছে, সেই অ্যামোনিয়া ও জলীয় বাষ্প, অ্যামোনিয়া ও জলীয় বাষ্পকে চুনদণ্ডের সংকেত হচ্ছে চুন, তো আমরা একটু আগে দেখলাম চুনদণ্ডের সংকেত হচ্ছে CaO। আমরা কি করব, তাহলে অ্যামোনিয়া ও জলীয় বাষ্পকে চুনদণ্ডের মধ্যে দিয়ে চালনা করব, চালনা করে শুষ্ক করা হয়। কি ব্যাপারটা কি এখানে দেখো, যেটা আমাদের কী বলে, যেটা আমাদের তৈরি হলো, কি অ্যামোনিয়া তৈরি হয়েছিল, অ্যামোনিয়ার সঙ্গে জলীয় বাষ্প তৈরি হয়েছিল, সেটাকে আমরা কি করব, একটা চুনদণ্ডের মধ্যে দিয়ে চালনা করব, চুনদণ্ডের মধ্যে দিয়ে প্রবেশ করাবো। এবার চুনদণ্ডের মধ্যে দিয়ে যখন যাবে, তখন এই চুনটা কি করে, এই চুনটা জলীয় বাষ্পটাকে শোষণ করে নেয়, মানে শোষণ করে কুলিচন তৈরি করবে এবং বিশুদ্ধ রূপে আমরা অ্যামোনিয়াটা পেয়ে যাব। বুঝতে পারলা? দেখো কীরকমভাবে শোষণ করছে। ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে দিয়ে কী করলা, ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে দিয়ে তুমি জলীয় বাষ্প এবং অ্যামোনিয়াটাকে কী করলা, চালনা করলা। ক্যালসিয়াম অক্সাইড কিন্তু অ্যামোনিয়ার সঙ্গে রিয়াকশন করবে না, করবে কার সঙ্গে, জলীয় বাষ্পের সঙ্গে। কেন রিয়াকশন করবে না? ক্যালসিয়াম অক্সাইড নিজে একটা ক্ষারক, মানে ক্ষারীয় পদার্থ, এও কিন্তু নিজে একটা ক্ষারীয় পদার্থ। যেহেতু ক্ষারীয়, দুজনেই ক্ষারীয়, সেই কারণে এরা নিজেদের মধ্যে বিক্রিয়া করবে না। তাহলে করবে কার সঙ্গে, করবে হচ্ছে জলীয় বাষ্পের সঙ্গে। জলীয় বাষ্প বলতে এখানে জল ছিল, সেই জলটা কী করবে, ক্যালসিয়াম অক্সাইড শোষণ করে নিয়ে, মানে এর সঙ্গে যুক্ত হয়ে তৈরি হবে কুলিচুন, CaOH2। তাহলে এটা কুলিচুন হিসাবে আলাদা হয়ে গেল, আর আমরা এখান থেকে অ্যামোনিয়া পেয়ে গেলাম। বোঝা গেল? তাহলে এটা হলো আমাদের শুষ্ককরণ। তাহলে আমরা এটা লিখবো, লেখার সঙ্গে এই বিক্রিয়াটা দিয়ে দেবো, দিয়ে আমাদের শুষ্ককরণটা কমপ্লিট। বুঝতে পারলা? আচ্ছা, নেক্সট লাস্ট যেটা আমাদের পয়েন্ট আছে, সেই পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে আমাদের সংগ্রহ। এবার আমরা তো শুষ্ক করে নিলাম, তাই না? শুষ্ক করে নিয়েছি। শুষ্ক করার পর এটাকে তো আমাকে সংগ্রহ করতে হবে। যে গ্যাসটা আমরা অ্যামোনিয়া যে গ্যাসটা পাচ্ছি, সেই গ্যাসটাকে সংগ্রহ করব। সংগ্রহ করার জন্য কী করতে হবে, আমাদের বায়ুর নিম্ন অপসারণ করতে হবে। আমি লিখে নিচ্ছি, আমি বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, আগে এটা লিখে নিচ্ছি, যে লাস্টে আমরা কী করলাম, অ্যামোনিয়াকে বায়ুর নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করব। এবার বায়ুর নিম্ন অপসারণ জিনিসটা মানেটা কি? দেখো, বায়ুর ঘনত্ব, মানে বায়ুর ঘনত্ব বলছি, বায়ুর যে বাষ্প ঘনত্ব আর কি, বায়ুর যেটা বাষ্প ঘনত্ব, বায়ুর, এটা আমি আলাদা করে দেখাচ্ছি, এটা আলাদা করে। বায়ুর বাষ্প ঘনত্ব মোটামুটি 14.4, বাষ্প ঘনত্ব মোটামুটি 14.4। আর দেখো এর অ্যামোনিয়া, যেটা আমরা যেটা তৈরি করছি, অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব কত, এর আণবিক ভর হচ্ছে 17, 2 দিয়ে ভাগ করলে 8, মানে 8.5। তাহলে অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব 8.5, আর বায়ুর বাষ্প ঘনত্ব হচ্ছে 14.4। তো এই দুজনের মধ্যে কে ভারী হবে বলো তো? যার বাষ্প ঘনত্ব বেশি সেই ভারী, তার মানে এ ভারী, এ হচ্ছে হালকা। এবার বলো তো, এই দুজনের মধ্যে আমি যদি একটা পাত্রের মধ্যে দুজনকে রাখি, তাহলে যে হালকা, দুজনের মধ্যে যে হালকা সে উপরের দিকে উঠবে, যে ভারী সে নিচের দিকে নেমে যাবে, এটাই তো। তাহলে এখানে কি হয়, ধরে নাও একটা গ্যাস জার নিয়ে এখানে যে আমরা অ্যামোনিয়াটা এখানে শুষ্ক করলাম, শুষ্ক করার পর যখন অ্যামোনিয়াটা বের হবে, বের হওয়ার পর একটা গ্যাস জার দিয়ে বের হচ্ছে, এখান থেকে যখন শুষ্ক করার পর অ্যামোনিয়াটা যখন বের হচ্ছে, বের হওয়ার পর একটা ঢাকনা, মানে গ্যাস জার দিয়ে, ধরে নাও একটা গ্যাস জার দিয়ে এরকম করে মানে ঢাকা দেওয়া হয়। এবার ঢাকা দিলে কি হবে, দেখো গ্যাস জার দিয়ে যখন ঢাকা দিচ্ছি, তখন এদিক দিয়ে অ্যামোনিয়া গ্যাস প্রবেশ করছে, আর এর মধ্যে তো আগে থেকে বাতাস তো থাকছেই, তাই না? এর মধ্যে বায়ু থাকছে। এবার বায়ু এবং অ্যামোনিয়া এর মধ্যে বলো তো কে হালকা? এমন যেহেতু হালকা, এ কী করবে, আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে। তাহলে অ্যামোনিয়াটা ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকবে, মানে এই জায়গাটায় অ্যামোনিয়া গিয়ে সঞ্চয় হবে। আর বায়ুটা কী হবে, যেহেতু বায়ুটা ভারী হলে কি নিচের দিকে পড়ে যাবে, তার মানে বায়ুটা ধীরে ধীরে এদিক দিয়ে বেরিয়ে চলে যাবে, এভাবে এদিক দিয়ে বেরিয়ে চলে যাবে, বাইরের দিকে বেরিয়ে চলে যাচ্ছে। আর আমাদের অ্যামোনিয়াটা যেহেতু হালকা, যাদের ওরা বাষ্প ঘনত্ব 8.5, যেহেতু হালকা, সেই কারণে কী হবে, এই উপরের দিকে এসে আস্তে আস্তে ধীরে ধীরে হালকা হয়ে উপরের দিকে এসে জমা হবে। এইভাবে আমরা ধীরে ধীরে আমরা অ্যামোনিয়া গ্যাসটাকে এখান থেকে সঞ্চয় করে, মানে সংগ্রহ করতে পারবো। তাহলে আমরা আজকে পড়লাম অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতি। তাহলে আজ এখানে থাক, আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।